নমস্কার, আপনারা শুনছেন কণ্ঠস্বর। শীতের আর দোষ কি বলুন? যেরকম হাওয়া ছেড়েছে, জানলার কবজাটা তুলে দিন না। না থাক, কেমন যেন দম বন্ধ লাগছে। এত জামা কাপড়, এত সেলাই, এত কিট কিট, এত গ্রন্থি, মনে হচ্ছে শুধু কোমরে একটা কাপড় জড়িয়ে শুয়ে থাকি। জানলা বন্ধ করলে আরো কষ্ট হবে। নমস্কার, আমি সোহম। আজ গল্প শুরুর আগে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের একটি প্রোডাকশন হাউস ওপেন হয়েছে, নাম ছকুবাবু সোহমস প্রোডাকশন প্রেজেন্স। এই প্রোডাকশন হাউসের আন্ডারে যে শর্ট ফিল্ম রিলিজ হচ্ছে দ্বৈত, তার গান রিলিজ হয়েছে এই 4 জুন, জানলার পাশে। গানটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটিকে ফলো করে দেবেন। তাতে আমরা আরো অনেক বেশি উৎসাহিত হব। শুরু হচ্ছে আজকে আমাদের গল্প, পলাতক লাশ। গাড়িটা নিয়ে সবে হালদার বিলের পাশের রাস্তায় উঠেছি, দেখি একটা বড় সড়ো জটলা। থানার বড়বাবু গণেশ মণ্ডল, আমাদের মণ্ডল সাহেব। জটলার মধ্যে থেকে বেরিয়ে এসে হাত দেখিয়ে আমাকে দাঁড়াতে বললেন। দাঁড়ালাম, কিছুটা ভয়েই দাঁড়ালাম, কিছুটা ভক্তিতে। আমাদের মতন ছোটখাটো লোক পুলিশকে ভয় পাবে না তো পাবে কাকে? এই যে ধামালি গুমাখালি রুটে ট্রেকার চালাচ্ছি, তার কোনো লাইসেন্স আছে নাকি আমার? নেই। যে কোনো রুটে প্যাসেঞ্জার গাড়ি চালাতে গেলে 14 রকম লাইসেন্স লাগে, তার মধ্যে 13টাই আমার নেই। আছে শুধু ড্রাইভিং লাইসেন্স, আর মাথার ওপর বড়বাবু গণেশ মণ্ডলের আশীর্বাদের হাত। তার জোরেই দিন গেলে গাড়ির খরচা মিটিয়ে আরো 500-600 টাকা পকেটে গুঁজতে পারি। মাথার ওপর থেকে এই হাত যেদিন সরে যাবে, তারপরের দিন থেকে ট্রেকারগুলো চলাও বন্ধ হয়ে যাবে। যাই হোক, গাড়িটা দাঁড় করাতেই বড়বাবু জোরে পা চালিয়ে আমার গাড়ির জানলার পাশে এসে দাঁড়ালেন। আমি হন্তদন্ত হয়ে নামতে যাচ্ছিলাম, উনিই বারণ করলেন। বললেন, থাক থাক, কাজে বেরিয়েছিস, এখন বেশি দেরি করাবো না, ওখানে বসেই শুনে নে। কি হয়েছে স্যার? ভিড় কিসের? তোদের এই হারাম জাদার দেশে আর কি হবে বল বাদল? এইরকম ক্রিমিনাল ইনফেস্টেড এরিয়া আর দুটো দেখিনি। খুন হয়েছে, খুন। খুন? কে খুন হলো স্যার? মানে কিভাবে? তোদেরই বয়সের একটা ছেলে, এখনো আইডেন্টিফাই করতে পারিনি। গলায় ফাঁস দিয়ে মেরে হালদার বিলে ভাসিয়ে দিয়েছে। কে মারলো স্যার? আহা, কি মুশকিল, সেটা জানতে পারলে এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? এখনো বডিটার মুখটাও ভালো করে দেখতে পাইনি। পকেট টকেট হাতড়ালে হয়তো আরো কিছু ক্লু পাওয়া যাবে, কিন্তু পকেটের নাগাল পাবো কেমন করে? সালা হাওয়ার ধাক্কায় ক্রমশ মাছ বিলে চলে যাচ্ছে। অত গভীর জলে আমার লোকেরা নামতে পারবে না, জেলেদের খবর দিয়েছে, কিন্তু এরকম ওয়েদারে তারাও তারি খেয়ে ঝিমোচ্ছে। বলে পাঠিয়েছে নেশা না কমলে নাকি জাল ফেলতে পারবে না। দেখি কখন আসে। ওয়েদারের কথায় আকাশের দিকে তাকালাম। আমাদের সমুদ্র ঘেঁষা দেশ, ঝড় বৃষ্টি এখানে নতুন কিছু নয়। আজকেও এই দুপুরবেলাতেই আকাশ কালো করে বস্তা বস্তা বারুদ রঙা মেঘ পাই পাই করে দক্ষিণ দিক থেকে ছুটে এসেছে, তার সঙ্গে ভেজা হাওয়ার ঝাপটা। বোঝাই যাচ্ছে বেলা গড়ালেই একটা সাইক্লোন আছড়ে পড়বে। বড়বাবু বললেন,
শোন বাদল, তোকে যে জন্য দাঁড় করালাম, বলুন স্যার। যে খুন করেছে সে যদি এদিকের লোক হয় তাহলে তো মিটেই গেল, ঠিক তুলে নেব। যদি বাইরের লোক হয় তাহলে পালাবার চেষ্টা করবে। লাশটা যারাই ফেলে দিয়ে গেছে তাদের নিজেদের গাড়ি কিন্তু নেই, তাহলে টায়ারের দাগ পেতাম। কি বলছি বুঝতে পেরেছিস? পারছি স্যার। পালাবার জন্য আমার এই ভাঙা টমটমি ভরসা। বড়বাবু মুচকি হাসলেন। এই জন্যই তোকে এত লাইক করি বাদল। আর যাই হোক, হামালি থেকে গুমাখালি পর্যন্ত সমস্ত নেড়িকুত্তাগুলোকে অবধি তুই চিনিস। কোনো অচেনা লোক আজ তোর গাড়িতে উঠলে একটু বাদেই স্পার্ক প্লাগ, কার্বুরেটর যা হোক একটা প্রবলেম বলে গাড়ি দাঁড় করিয়ে দিবি। তারপর আমাকে মোবাইলে ধরবি। বেশি রিস্ক নিস না কিন্তু, যে একটা খুন করেছে সে দুটো করতেও ভাববে না। একটু একটু ইচ্ছে করছিল একবার গাড়ি থেকে নেমে লাশটা দেখে আসতে, কিন্তু তারপরই ভাবলাম দিনের প্রথম ট্রিপ ধরেছি, এখন এইসব অশুভ জিনিস না দেখাই ভালো। বড়বাবুকে স্যালুট দিয়ে থামানির দিকে গাড়ি চালিয়ে দিলাম। সন্ধে অবধি 4টে ট্রিপ মারলাম, তার মানে 4 নং 36। আর ধরো ভাঙা রুটের প্যাসেঞ্জার নিয়ে 50 জন প্যাসেঞ্জার, তার মধ্যে অচেনা লোক মাত্র 4 জন। একজনের কথাবার্তায় বুঝলাম সরকারি অফিসার, ধুলসায়ুর বিডিও অফিসে ইন্সপেকশনের কাজে যাচ্ছেন। আরেকজন পঞ্চডাঙ্গার রসিক বর্মনের দূর সম্পর্কের আত্মীয়। রসিকবাবুর কুষ্টি টিকুতি সব গড়গড় করে বলে দিলেন, শেষে বললেন ঠিক জায়গায় নামিয়ে দিতে, তাকেও সন্দেহ করা যায় না। আর বাকি দুটো নতুন বর্গ ক্ষেত্রপালের মন্দিরে পুজো দিতে গেল। সন্ধ্যে 7টা নাগাদ গুমাখালির দিকে ফিরলাম। এখান থেকে হালদার বিল 2 কিলোমিটার, আর হালদার বিল থেকে আরো 2 কিলোমিটার দূরে চুয়াপাড়া। এই চুয়াপাড়ায় আমার বাড়ি, থানাও ওই চুয়াপাড়াতেই। একবার মনে হলো বাড়ি ফিরে যাই। যাওয়ার পথে মণ্ডল সাহেবকে জিজ্ঞেস করে যাই খুন হওয়া ছেলেটার সম্বন্ধে আর কিছু জানা গেল কিনা। কিন্তু তারপরই আকাশের দিকে চোখ পড়ল। বৃষ্টি এখনো নামেনি, কিন্তু যখন তখন নামবে। মনে হলো রাস্তাতেই কোথাও গা ঢাকা দিয়ে বসে আছে এক খুনি। এইবার সে বেরোবে, কারণ এখন রাস্তায় লোক চলাচল কমে গেছে, অন্ধকার নেমে এসেছে ঘন হয়ে। এখন সে খুঁজবে একটা গাড়ি। বিড়িটায় শেষ টান দিয়ে ছুঁড়ে দিলাম আকন্দের ঝোপের মধ্যে। তারপর মধুদার চায়ের দোকানে চা বিড়ির দাম মিটিয়ে গাড়িটা স্টার্ট দিলাম। গাড়ির মুখ ঘোরালাম না দেখে মধুদা অবাক হয়ে বলল, এই সেটি রে বাদল, বাড়ি ফিরবি না? এই ওয়েদারে আজকে আর প্যাসেঞ্জার পাবি? পাবো মধুদা, আমার মন বলছে পাবো। শাঁসালো প্যাসেঞ্জার পাবো। খুব আস্তে আস্তে রাস্তার দুধারে চোখ রেখে গাড়ি চালিয়ে চললাম থামালির দিকে। বেশি দূর যেতে হলো না। ক্যানালের ধারে যেখানে বন দপ্তর থেকে সোনাঝুরির বাগান বানিয়েছে সেখানেই ছেলেটা দাঁড়িয়েছিল। গাড়ির হেডলাইটের আলো যেটুকু তার শরীরে পড়ছিল তাতে মনে হলো রোগা পাতলা চেহারা। বয়স আমাদেরই মতো হবে, মানে 24-25। সে হাত দেখায়নি, তবু গাড়িটা ওর সামনে নিয়ে গিয়েই দাঁড় করালাম। ঘাড় বাড়িয়ে বললাম, চলে আসুন। চলে এলো সে। না এসে বোধহয় উপায়ও ছিল না, কারণ এখান থেকে সবচেয়ে কাছে রেল স্টেশন কিংবা হাইওয়ে দুটোই এই ধামালির কাছাকাছি। পালাতে হলে ওকে ধামালি যেতেই হবে। আমি হাত বাড়িয়ে পেছনের দরজাটা খুলে দিতেই
ও হাঁচড়ে পাঁচড়ে ভেতরে ঢুকে সিটের ওপর এলিয়ে পড়ল। ওর ওঠবার সময়ই আমার মনে ছেলেটার পরিচয় নিয়ে যেটুকু সংশয় ছিল তা কেটে গেল। কারণ পরিষ্কার দেখতে পেলাম ও শার্ট প্যান্ট সব ভিজে স্যাঁত স্যাঁত করছে। তার মানে অন্য ছেলেটাকে খুন করে যখন হালদার বিলে ফেলতে যাচ্ছিল তখন নিজেও পড়ে গিয়েছিল। জলে নামবো, জল ছেটাবো আর জলকে ছোবো না, তা কি সবসময় হয় বাবা? ধর্মের কল বাতাসে নড়ে। 90% শিওর হয়ে ভাবলাম আর দু একটা ক্লু পাওয়া গেলে ভালো হতো। তার জন্য ছেলেটার সঙ্গে কথাবার্তা চালানো দরকার, তবে সাবধানে, উল্টে ওই যেন না কোনো ক্লু পেয়ে যায়, তাহলে আমাকে আর বাঁচতে হবে না। কাজেই সাবধানে কথা শুরু করলাম। একজন ড্রাইভার সবচেয়ে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা করতে পারে সেটাই করলাম। ঘাড় না ফিরিয়েই জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? ছেলেটার গলার আওয়াজটা শুনে গাটা কেমন যেন শিরশির করে উঠল। খুনিদের গলা এইরকমও হয় নাকি? কেমন যেন ফ্যাস ফ্যাসিয়ে ভাঙা ভাঙা, মনে হয় না মানুষের গলার আওয়াজ। এরকম আওয়াজ বের হয় পুরনো গ্রামাফোন থেকে। সেই রকম গলাতেই লোকটা উত্তর দিল, খুব শীত, প্রাণ চাইছে আগুন, আগুনের তাপ পোহাতে ইচ্ছে করছে। ভ্যাবা চাকা খেয়ে গেল। এ কি পাগলা খুনি? স্টোনম্যানের মতো। মাথার পেছনটা কেমন যেন শিরশির করে উঠল। মনে হলো একটা লোহার রড বোধহয় এই মুহূর্তে তীব্র বেগে আমার খুলি ফাটিয়ে দেওয়ার জন্য নেমে আসছে, কিংবা একটা দড়ির ফাঁস আমার গলাটাকে খুনি পেঁচিয়ে ধরবে, যেমন ধরেছিল হালদার বিলে ভাসতে থাকা ওই ছেলেটার গলা। এও বুঝলাম ভয়টা যদি প্রকাশ করি তাহলে আমার মরার চান্স দ্বিগুণ হয়ে যাবে, কারণ তখন খুনিটা বুঝে যাবে আমি ওকে চিনে ফেলেছি। তাই যথাসম্ভব শান্ত গলায় বললাম, শীতের আর দোষ কি বলুন? যেরকম হাওয়া ছেড়েছে, জানলার কবজাটা তুলে দিন না। না থাক, কেমন যেন দম বন্ধ লাগছে। এত জামা কাপড়, এত সেলাই, এত কিটকিট, এত গ্রন্থি, মনে হচ্ছে শুধু কোমরে একটা কাপড় জড়িয়ে শুয়ে থাকি। জানলা বন্ধ করলে আরো কষ্ট হবে। এই বলছে আগুন চাই, এই বলছে জামা কাপড় খুলে ফেলবো, এ তো শালা বদ্ধ পাগল। আমি বললাম, কোথায় যাবেন সেটা কিন্তু বললেন না এখনো। ছেলেটা ফ্যাঁস ফ্যাঁস গলায় সুর করে বলল, অনেক দূরে, অনেক দূরে যাব, বেনিমাধবপুরে। মনে মনে উল্লসিত হয়ে উঠলাম। বাইরের লোক, নির্ঘাত বাইরের লোক, এ খুনি না হয়ে যাই না। মুখে বললাম, বেনিমাধবপুর? সে আবার কোথায়? এ রাস্তায় বেনিমাধবপুর বলে তো কোনো জায়গা নেই। বিনভানপুর আছে, শ্মশান, মেন রোড ছেড়ে 2 কিলোমিটার যেতে হয়। তাই চলো ভাই, তাই চলো। বীরভানপুর চলো, ওখানে আগুন পাবো আর অগুরু। অগুরু? আমার মাথা ঝিমঝিম করছিল। ছেলেটার কথায় কোনো তাল পাচ্ছিলাম না। বললাম, অগুরু দিয়ে কি করবেন? কি হবে তা দিয়ে? পচা গন্ধ পাচ্ছ না? অগরু ছাড়া এ গন্ধ যাবে না। চলো চলো, বীরভানপুরি চলো। শ্মশানের কাছাকাছি এসে গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। বললাম, আর যাবে না, রাস্তা খারাপ আছে। আপনি কি ফিরবেন? তাহলে দাঁড়াবো, না হলে ভাড়াটা মিটিয়ে দিয়ে যান। লোকটা হাঁচড়ে পাঁচড়ে গাড়ি থেকে নেমে পড়ল। তারপর বলল, ফিরবো ফিরবো,
আমাকে অনামিকার কাছে ফিরে যেতে হবে। অনামিকা অনামিকা আমার জন্য অপেক্ষা করে আছে। আমি এক শিশি অগুরু কিনে নিয়ে ফিরে আসছি। তুমি তারা লোকটা টালমাটাল পায়ে কাঁচা রাস্তা ধরে শ্মশানের দিকে হাঁটা দিল। ওদিকে নদী, এখান থেকেই দেখা যাচ্ছে ঘন অন্ধকারের মধ্যে তিনটে চিতার আগুন লক লক করে জ্বলছে। হাতে বেশি সময় নেই। লোকটা চোখের আড়ালে যাওয়া মাত্রই আমি মোবাইল বার করে মণ্ডল সাহেবের নম্বর লাগালাম। বললাম, হ্যাঁ স্যার, স্যার পেয়ে গেছি। কি পেয়েছিস? মার্ডারার স্যার, মার্ডারার। এই বীরভানপুর শ্মশানের সামনে দাঁড়িয়ে আছি। ফোর্স পাঠান, লোকটা এক্ষুনি ফিরবে। কি ফালতু বকছিস বাদল? এই মারানারকে তো কখন তুলে এনেছি। এই কুমাকালীর ছেলে তাপস, অনামিকা বলে একটা মেয়ের প্রেমে দুজনেই ভেসেছিল। মানে তাপস আর ওর বন্ধু অরিত্র। আজ দুপুরে অরিত্রর গলায় প্যাঁচ মেরে অরিত্রর বডি বিলে ফেলে দিয়ে গেছে তাপস। আমার মাথায় কিছু ঢুকছিল না। তাহলে আমার প্যাসেঞ্জারটা কে? খুনি নয়, এমনই একটা পিচো মাতাল পাগল। মোবাইলে আবার মণ্ডল সাহেবের গলা ভেসে এলো। কিন্তু প্রবলেম হয়েছে অন্য জায়গায়। কি প্রবলেম স্যার? নিয়ানো গলায় জিজ্ঞেস করলাম। লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো হালদার বিলে দাঁড়িয়ে আছি। এই ডায়নামো, সার্চ লাইট সব আনিয়েছি, জল দোল পার করে ফেলেছি, কিন্তু লাশটা যে কোথায় খুঁজেই পাচ্ছি না। আমার আর কিছু শুনতে ইচ্ছা করছিল না, তাই মণ্ডল সাহেবের ফোনটা ডিসকানেক্ট করে দিয়ে থম হয়ে সিটের ওপর বসে রইলাম। হঠাৎই অগুরুর ঝাঁঝালো গন্ধটা আমার হুঁশ ফিরিয়ে নিয়ে এলো। দেখলাম প্রায় উলঙ্গ একটা মূর্তি টলটল করে হাঁটতে হাঁটতে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তার কোমরে এখন শুধু একটা সাদা কাপড় জড়ানো। মাথাটা ঘাড়ের উপর সোজাসুজি ভাবে বসানো নেই। কেমন এক অদ্ভুত অ্যাঙ্গেলে বুকের এক পাশে লটপট করছে। বুঝলাম অরিত্রর গ্রন্থি মোচন হয়ে গেছে। অরিত্র অগুরু মেখেছে। ও কি এখন আমার কাছে মুখাগ্নির আগুন চাইতে আসছে? আজ আপনারা শুনলেন কণ্ঠস্বরের প্রযোজনায় পলাতক লাশ। গল্পটিতে প্রত্যেকটি চরিত্র, আবহ এবং সমগ্র পর্ব পরিচালনায় সোহম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার ঠিক সন্ধ্যে 8:30টায়। নমস্কার। আখারের অন্ধালি হলাহি মরিসিকা ও ঢুকি পোৱাতে সপোন সাজি গলা ও হাত মেলোতে দেখোন মরিসিকা।